হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু দিস ইউটিউব চ্যানেল ওয়ান্স এগেন। আজকে আমরা বেসিক্যালি স্টার্ট করব ইউনিট 2। ইউনিট 1 আমরা অলরেডি শেষ করে ফেলেছি, ইলেকট্রোস্ট্যাটিক্স পুরো একদম ক্যাপাসিটার্স অবধি শেষ হয়ে গেছে। আমরা আজকে বেসিক্যালি স্টার্ট করব ইলেকট্রিক কারেন্ট অ্যান্ড ওহমস ল, মানে তড়িৎ প্রবাহ মাত্রা এবং ওহমের সূত্র। দেখো এই চ্যাপ্টারটা, যেটাকে তোমরা চলতড়িৎ বলতে ক্লাস 10-এ, সেখানে বেসিক্যালি যে ইলেকট্রোস্ট্যাটিক্সের পার্টটা সেটা খুব কম পরিমাণে ছিল। মানে প্রথমে চার্জের কিছু প্রপার্টি এবং তড়িৎ ক্ষেত্রের একটা ডেফিনেশন, তড়িৎ বিভবের একটা ডেফিনেশন, কৃতকার্যের সঙ্গে তড়িৎ বিভবের সম্পর্ক, এইসব প্রথমে কয়েকটা টপিকস দিয়ে তোমাদের কারেন্ট ইলেকট্রিসিটি কিন্তু ডিসকাস করা হতো ক্লাস 10-এ। তো দেখো কারেন্ট ইলেকট্রিসিটিকে ওহমস ল, তোমরা জানো কারেন্ট ইলেকট্রিসিটি মানে সেখানে ওহমস ল এর কথা চলে আসে। তো এই বিষয়গুলো কিন্তু হালকা হালকা তোমরা পড়েছো, সিরিজ রেজিস্ট্যান্স ইন সিরিজ, রেজিস্ট্যান্স ইন প্যারালাল, নাকি এই এই ধরনের যে বিষয়গুলো রয়েছে, কম কম তোমরা কোয়েশ্চেনও করেছো, প্রবলেমসও করেছো এগুলোর উপরে। তো এইখানে আমরা ডিটেলস সে কারেন্ট ইলেকট্রিসিটিটা পড়বো। বেসিক্যালি আমাদের এখানে 3টে চ্যাপ্টার রয়েছে কারেন্ট ইলেকট্রিসিটিতে। তার প্রথম চ্যাপ্টারটা হচ্ছে, যেটা আমি বোর্ডে অলরেডি লিখে রেখেছি, দেখতে পাচ্ছ, ইলেকট্রিক কারেন্ট অ্যান্ড ওহমস ল। এবং এর পরের চ্যাপ্টারটা আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কেসিএল, কেভিএল এবং তার সঙ্গে ইনস্ট্রুমেন্ট, মানে কিছু ইলেকট্রিক্যাল ইনস্ট্রুমেন্ট সম্পর্কে পড়বো। যে ইনস্ট্রুমেন্টগুলো সাধারণত তোমরা যদি ফিজিক্স ল্যাবে যাও তাহলে তোমাদের ক্লাস 12-এর যে সিলেবাস রয়েছে, ল্যাবরেটরির যে সিলেবাস রয়েছে, এক্সপেরিমেন্টস যেগুলো রয়েছে, সেই এক্সপেরিমেন্টগুলো কিন্তু তোমরা কিন্তু পাবে ওখানে। যেমন ধরো মিটার ব্রিজ, পোটেনশিওমিটার, এগুলো কিন্তু আমাদের রয়েছে, হুইটস্টোন ব্রিজ। এই তিনটে মেনলি আমরা যে ইনস্ট্রুমেন্ট পড়বো, ইলেকট্রিক্যাল যে ইনস্ট্রুমেন্ট পড়বো, সেই তিনটে ইনস্ট্রুমেন্ট আমরা কিন্তু নেক্সট চ্যাপ্টারে পড়বো। এবং তার সঙ্গে সার্কিট অ্যানালিসিসের দুটো বিশেষ সূত্র, একটা হচ্ছে কিরচফস কারেন্ট ল, একটা হচ্ছে কিরচফস ভোল্টেজ ল, সেই দুটোও পড়বো। এবং লাস্ট যেটা 3 নম্বর চ্যাপ্টার হবে সেটা হচ্ছে হিটিং ইফেক্ট অফ কারেন্ট, অর্থাৎ তড়িৎ প্রবাহের তাপীয় ফল বা জুলের সূত্র। দেখো এই জিনিসগুলোর কিন্তু বেসিক বিষয়গুলো সম্পর্কে তোমরা অলরেডি পরিচিত ক্লাস 10-এ, সেগুলোকে আমরা ইন ডিটেলস পড়বো এখানে। ওকে, তাহলে প্রথম আমাদের যেটা ফার্স্ট চ্যাপ্টার সেটা হচ্ছে ইলেকট্রিক কারেন্ট অ্যান্ড ওহমস ল। এরপরে আমরা কিন্তু পড়বো ইলেকট্রিক্যাল ইনস্ট্রুমেন্ট অ্যান্ড কেসিএল, কেভিএল। আর থার্ড চ্যাপ্টার হচ্ছে যে আমাদের হবে যেটা, সেটা হচ্ছে হিটিং ইফেক্ট অফ কারেন্ট। তো এই তিনটে চ্যাপ্টার মিলে বেসিক্যালি আমাদের কারেন্ট ইলেকট্রিসিটিটা রয়েছে, এবং খুবই একটা গুরুত্বপূর্ণ ইউনিট এটা। তোমাদের যে থার্ড সেমিস্টারের টোটাল 5টা ইউনিট রয়েছে, তার মধ্যে এটা সেকেন্ড ইউনিট। ঠিক আছে, তাহলে দেখো সেকেন্ড ইউনিটটা আমরা অবশ্যই ফার্স্ট ইউনিটের মতো খুব ভালোভাবে পড়ার চেষ্টা করব। এবং দেখো ইলেকট্রিক কারেন্ট এবং ওহমস ল এর আমি কনভেনশনাল স্টাডি শুরু করার আগে তোমাদের সঙ্গে আমি একটা বিশেষ বিষয় নিয়ে আলোচনা করব, যে সার্কিট এলিমেন্ট আসলে কি। হ্যাঁ, আমরা যখনই দেখো ইলেকট্রিক কারেন্ট সম্পর্কে পড়বো, সার্কিট সম্পর্কে পড়বো, আমাদের সার্কিট এলিমেন্ট সম্পর্কে ধারণা থাকা দরকার। সার্কিটে কি কি এলিমেন্টস থাকে, যেমন তোমরা জানো যে সার্কিটে কি এলিমেন্টস থাকে। ইন জেনারেল যদি আমরা দেখি যে কিছু কিছু ইনস্ট্রুমেন্টকে আমরা দেখতে পাই। যেমন ধরো আমরা লাইট বলতে পারি, ফ্যান বলতে পারি, ফ্রিজ বলতে পারি, এসি বলতে পারি। তো এই সমস্ত ধরনের যে সমস্ত আমরা ইলেকট্রিক্যাল গ্যাজেটগুলো ইউজ করি সার্কিটে, তো সেইগুলো আমরা দেখেছি সাধারণত। কিন্তু এইগুলো বেসিক্যালি কী দিয়ে তৈরি হয়, এগুলো বেসিক্যালি কী দিয়ে তৈরি হয়, মানে এর মধ্যে এলিমেন্ট কী থাকে। তো দেখো আমরা যদি সার্কিট এলিমেন্টের কথা বলি, তাহলে কিন্তু সার্কিট এলিমেন্টকে মূলত আমরা দুটো পার্টে ভাগ করতে পারি। সার্কিট এলিমেন্টের যদি আমরা কথা বলি, তাহলে সেই সার্কিট এলিমেন্ট কিন্তু বেসিক্যালি দু রকমের। কী কী দেখো আমি বলি তোমাকে। সার্কিট এলিমেন্ট হচ্ছে বেসিক্যালি আমি যদি বলি বেসিক্যালি যে সার্কিট এলিমেন্ট কি, দেখো জাস্ট আমি এখানে লিখছি সার্কিট এলিমেন্টস। ওকে, সার্কিট এলিমেন্টস সার্কিট এলিমেন্টসকে মূলত দুটো ভাগে ভাগ করা হয়। কতগুলোকে বলা হয় অ্যাক্টিভ এলিমেন্টস, কি বলা হয়, অ্যাক্টিভ এলিমেন্টস। আর কতগুলোকে বলা হয় তোমার প্যাসিভ এলিমেন্টস। এই জিনিসগুলো আমি একটু জাস্ট বলছি তোমাদের, যাতে আন্ডারস্ট্যান্ডিংটা বা কনসেপ্টটা ক্লিয়ার হয়। তাহলে সার্কিট এলিমেন্টস হচ্ছে মূলত দুটো, একটা হচ্ছে অ্যাক্টিভ এলিমেন্ট, একটা হচ্ছে প্যাসিভ এলিমেন্টস। তো আমরা অ্যাক্টিভ এলিমেন্ট কাদেরকে বলবো আর প্যাসিভ এলিমেন্ট কাদেরকে বলবো। অ্যাক্টিভ এলিমেন্ট মানে হচ্ছে যে তোমার সার্কিটে যারা এনার্জি প্রোভাইড করে। অ্যাক্টিভ এলিমেন্ট কারা না, যারা এনার্জি প্রোভাইড করে সার্কিটে, মানে শক্তি সরবরাহ করে, এনার্জি প্রোভাইডার আমি বলতে পারি, মানে সার্কিটকে শক্তি দেবে। আর প্যাসিভ এলিমেন্ট কারা না, যারা সার্কিট থেকে শক্তি নেবে, যারা বেসিক্যালি এনার্জি ইউজ করে বা এনার্জি কনজিউম করে, এনার্জি ক্ষয় করে আমরা বলতে পারি। তাহলে এরা হচ্ছে বেসিক্যালি এনার্জি কনজিউমার। ওকে, তাহলে দেখো একটা সার্কিট যদি আমরা চালাতে চাই, আমাদের যেরকম অ্যাক্টিভ এলিমেন্টস প্রয়োজন, তেমন প্যাসিভ এলিমেন্টও প্রয়োজন, বা যেমন প্যাসিভ এলিমেন্ট প্রয়োজন, তেমন অ্যাক্টিভ এলিমেন্টও প্রয়োজন। এনার্জি প্রোভাইড কে করে সার্কিট, একটা বেসিক্যালি ব্যাটারি বা সেল। তাহলে আমরা যখন এই অ্যাক্টিভ এলিমেন্টের কথা বলবো, তার যদি আমরা এক্সাম্পল বলি, বেসিক্যালি হচ্ছে যে ব্যাটারি
বা আমরা বলতে পারি সেল। তো সেল আর ব্যাটারির মধ্যে বিশেষ ডিফারেন্স হচ্ছে যে কতগুলো সেল একসঙ্গে মিলে একটা ব্যাটারি তৈরি করে। ওকে, তাহলে এই ব্যাটারি বা সেল কি করে, সার্কিটকে এনার্জি প্রোভাইড করে। আর সার্কিটে যে এনার্জি কনজিউম করে যে বিশেষ এলিমেন্টগুলো, যে বিশেষ তিনটে এলিমেন্টের আমি কথা বলবো, একটা হচ্ছে রেজিস্ট্যান্স, যাকে আমরা আর দিয়ে প্রকাশ করি, একটা হচ্ছে ক্যাপাসিটার বা ক্যাপাসিট্যান্স, যাকে আমরা সি দিয়ে প্রকাশ করি, মানে রেজিস্টারের যে রেজিস্ট্যান্স সেটা আর, ক্যাপাসিটারের যে ক্যাপাসিট্যান্স সেটা সি, এবং ইন্ডাক্টরের যে ইন্ডাকট্যান্স সেটা হচ্ছে এল। তো বেসিক্যালি আর সি এল বা আর এল সি এইগুলো হচ্ছে বেসিক্যালি কিন্তু আমরা যদি বলি তাহলে পেসিভ এলিমেন্ট। তাহলে দেখো আমরা ক্যাপাসিট্যান্স সম্পর্কে অবশ্যই এর আগের চ্যাপ্টারেই পড়েছি, ইলেকট্রোস্ট্যাটিক্সের লাস্ট চ্যাপ্টার। রেজিস্ট্যান্স সম্পর্কে আমরা এই চ্যাপ্টারে পড়ব, এবং ইন্ডাক্টর সম্পর্কে আমরা ইন ডিটেলস পড়ব আমাদের ইউনিট 4তে গিয়ে, যেখানে আমরা ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন পড়ব এবং অল্টারনেটিং কারেন্ট পড়ব। তার মাঝে একটা সেকশন আছে তোমরা জানো, ইউনিট 3 যেটা, সেটা হচ্ছে যে তোমাদের ম্যাগনেটিজম সম্পর্কে। ওকে, তো ওইখানে গিয়ে আমরা কিন্তু ইন্ডাক্টর সম্পর্কে পড়বো। তো এইখানে বেসিক্যালি আমরা যেটা গুরুত্ব দেবো একটা সার্কিটে, সেটা হচ্ছে রেজিস্ট্যান্সের উপরে। ওকে, তাহলে বুঝতে পারছো। এখন ধরো এইগুলোকে যদি আমরা বুঝতে চাই ভালোভাবে, যে এই যে আমাদের অ্যাক্টিভ এলিমেন্টগুলো রয়েছে, এর সঙ্গে আমার এই পেসিভ এলিমেন্টগুলো কিভাবে কানেক্টেড, বা সার্কিটে এই দুজন কিভাবে কাজ করে, তার জন্য আমরা কতগুলো বেসিক ফিজিক্যাল টার্ম আমরা ডিসকাস করব ইনভলভিং কারেন্ট। যেরকম কি ইলেকট্রিক কারেন্ট কি, ইলেকট্রিক কারেন্ট ডেনসিটি কি, তাদের মধ্যে কি রিলেশন রয়েছে, হ্যাঁ, ইলেকট্রিক কারেন্ট কিভাবে তৈরি হচ্ছে, তার ভেতরে ইলেকট্রনগুলোর যে স্পিড রয়েছে একটা কন্ডাক্টরের ভেতরে, সেই ড্রিফট স্পিড আসলে কি, যেটাকে আমরা অনুপ্রবাহ বেগ বলে থাকি, তার সঙ্গে প্রবাহ মাত্রার সম্পর্ক কি, ভোল্টেজের সঙ্গে প্রবাহ মাত্রা কিভাবে ভেরি করে, এই যে কিছু বেসিক বিষয়, সেই বেসিক বিষয়গুলো সম্পর্কে আমরা একে একে করে আলোচনা করব। আমাদের উদ্দেশ্য কিন্তু বেসিক্যালি হচ্ছে একটা সার্কিটকে বিশেষভাবে বোঝা, এবং সার্কিট এলিমেন্টসগুলো সার্কিটে কিভাবে কাজ করছে, এনার্জি কিভাবে সার্কিটে প্রোভাইড হচ্ছে, এনার্জি কিভাবে কনজিউম হচ্ছে, কতটা এনার্জি কনজিউম করছে, এই সমস্ত বিষয়গুলো আমরা ধীরে ধীরে আলোচনা করব। কিন্তু তার জন্য আমাদের কয়েকটা ফিজিক্যাল টার্ম যাদের থ্রু দিয়ে আমরা আলোচনা করব, সেই টার্মসগুলো আমাদের জানা খুব প্রয়োজন। এবং তার মধ্যে যেটা সবচাইতে প্রথমে আমি যে টার্মটার কথা বলবো মোস্ট ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে ইলেকট্রিক কারেন্ট বা তড়িৎ প্রবাহ মাত্রা। কি বলবো আমরা? ইলেকট্রিক কারেন্ট, যেটাকে আমি বলতে পারি বাংলাতে তড়িৎ প্রবাহ। খুব ধীরে ধীরে পড়াশোনা স্টার্ট করব, তাড়াহুড়ো করার কিছু নেই, লম্ফঝম্প করার কিছু নেই। বাস তোমরা লম্ফঝম্প করে পড়াশোনা হয় না। অনেকে দেখবে ভিডিও স্টার্ট করে লম্ফঝম্প শুরু করে দিচ্ছে। লম্ফঝম্প দিয়ে পড়াশোনা হলে সবাই লম্ফঝম্প করেই বেড়াতো। পড়াশোনা হয় ঠান্ডা মাথায়, ব্রেন কুল রাখতে হবে, খাতা পেন নিয়ে অফলাইন ক্লাসের মতো বসে যাও, ঠান্ডা মাথায় আস্তে আস্তে বিষয়গুলোকে বোঝার চেষ্টা করো, তাহলেই একমাত্র তোমার পড়াশোনা হবে। ভিডিও স্টার্ট করে যদি আমি লম্ফঝম্প শুরু করে দিই বিশাল কিছু, কোনো লাভ নেই, কিছুক্ষণ এন্টারটেনমেন্ট লাগবে, কাজের কাজ কিছু হবে না। ওকে, তো আমি বারবার বলছি মাথা ঠান্ডা রেখে কপি পেন নিয়ে বসবে, মনে করবে আমার অফলাইন ক্লাস চলছে। ওকে, তো দেখো ইলেকট্রিক কারেন্ট বা তড়িৎ প্রবাহ মাত্রার কথা আমরা বলবো। তড়িৎ প্রবাহ মাত্রা, যেটাকে আমরা বেসিক্যালি আই দিয়ে প্রকাশ করি, যেটাকে আমরা বেসিক্যালি কি দিয়ে প্রকাশ করি? আই দিয়ে প্রকাশ করি। এখন দেখো প্রবাহ মাত্রার ডেফিনেশন কি। তোমাদেরকে যদি আমি প্রবাহ মাত্রার ডেফিনেশন জিজ্ঞেস করি, অনেকের কাছ থেকে আমি এই কোয়েশ্চেনটা পাবো যে রেট অফ ফ্লো অফ চার্জ। রেট অফ ফ্লো অফ চার্জ, বা আমরা বলতে পারি যে প্রতি একক সময়ে যে আধানের প্রবাহ, বা একক সময়ে যে আধানের প্রবাহ, বা সময়ের সাপেক্ষে আধান প্রবাহের যে হার, তাকে আমরা তড়িৎ প্রবাহ মাত্রা বলি। বিভিন্ন জন বিভিন্নভাবে ডেফিনেশন দেবে, বিভিন্নভাবে কথাটা বলবে, ঘুরিয়ে পেঁচিয়ে। আলটিমেটলি ব্যাপার হচ্ছে রেট অফ ফ্লো অফ চার্জ। তোমরা এই কোয়েশ্চেনটা আমাকে এই আনসারটা অনেক সময় আমাকে দেবে, বা হয়তো তোমরা মনে মনে এই আনসারটি ভাবছো, বা ক্লাস 10-এ হয়তো এইটি পড়ে এসছো। তো আমি তোমাদেরকে একটা বেসিক কোয়েশ্চেন বলবো, আমাদেরকে কনসেপ্টগুলোকে কিভাবে একটা একটা ওয়ার্ডের যে কি গুরুত্ব তুমি বুঝতে পারবে। দেখো মনে করো তুমি এই ডেফিনেশনটা লিখলে, আমি প্রথমে ডেফিনেশনটা লিখছি, তুমি মনে করো যে এই ডেফিনেশনটা লিখলে যে প্রতি একক সময়ে আধানের প্রবাহ, প্রতি একক সময়ে আধানের প্রবাহ, আমি সংক্ষেপে লিখছি, ডিটেলস আরও লেখা যেতে পারে। প্রতি একক সময়ে, মেন পয়েন্টসটা আমাকে বুঝতে হবে, প্রতি একক সময়ে আধানের প্রবাহ। আচ্ছা, আমি আরেকটা কথা তোমাদেরকে মনে করে দিই, প্রত্যেকটা টপিকস দেখো আমি বোর্ডে একদম তো ডিটেলস লিখবো না, এখানে যদি ডিটেলস আমি লিখে দিই তো বোরিংও লাগবে অনেক সময়। তাই জন্য আমি কি করেছি, অলরেডি পিডিএফ নোটস আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিয়েছি। দেখো ক্লাস নোটস একটা আলাদা গুরুত্ব আছে, আমি বোর্ডে যা লিখবো, তোমাদের সঙ্গে যা ডিসকাস করবো, অ্যাকর্ডিং টু তোমার যেরকম মনে হচ্ছে তুমি কিন্তু ক্লাস নোটস করতে থাকবে।
ক্লাস নোটস কিন্তু একটা খুবই মারাত্মক জিনিস, যখন তুমি রিভিশন করবে তখন বুঝতে পারবে। কিন্তু যদি তোমার প্রত্যেকটা টপিক্সের যে ল্যাঙ্গুয়েজটা, সেই ল্যাঙ্গুয়েজটা আরও ভালোভাবে ডেফিনেশন বলো বা যে টোটাল ডেরিভেশনটা উইথ পারফেক্ট ল্যাঙ্গুয়েজ যদি তুমি লিখতে চাও, তাহলে কিন্তু আমি পিডিএফ নোটস টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিয়েছি। যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আবার এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া থাকবে। যদি তুমি এখনও পর্যন্ত না জয়েন হয়ে থাকো, অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে এবং পিডিএফ নোটটা ওখান থেকে ডাউনলোড করে তোমার ক্লাস নোটটার পাশাপাশি ওই পিডিএফ নোটসটাকে রেখে পড়াশোনা করবে। আর কোনো সমস্যা নেই, বাকি সব কিছু আমি ক্লাসে করিয়ে দেবো। আমরা নিউমারিক্যালস করবো, আমরা এমসিকিউ করবো, আমরা থিওরি পড়বো, সব কিছু করবো। ওকে, সো নো টেনশন। তাহলে দেখো আমি যেটা বলছিলাম যে প্রতি একক সময়ে আধানের যে প্রবাহ, সেইটাকে আমরা বলছি সাধারণত তড়িৎ প্রবাহ মাত্রা। এখন আমার একটা বিশেষ কোয়েশ্চেন আছে। কোয়েশ্চেনে কি আমার বলছি আধানের প্রবাহ। আধান কার আছে? ইলেকট্রনের আধান আছে। তাহলে ইলেকট্রন যদি ফ্লো করে, মনে করো ইলেকট্রন যদি ফ্লো করে, ইলেকট্রন যদি এক জায়গা থেকে অন্য জায়গায় যায়, তার মানে তো আধানের পরিবহন হচ্ছে। তাহলে আধানের যদি পরিবহন হয়, তাহলে তো কারেন্ট থাকার কথা। আচ্ছা তুমি আমাকে একটা কথা বলো, যদি আমার কাছে একটা পরিবাহী থাকে, একটা কন্ডাক্টর আছে, মনে করো এটা আমার একটা কন্ডাক্টর আছে আমার কাছে, তাহলে কন্ডাক্টর মানে কি? তার মধ্যে ফ্রি ইলেকট্রন থাকবে, মুক্ত ইলেকট্রন থাকবে, মুক্ত ইলেকট্রন থাকবে। তাহলে যদি মুক্ত ইলেকট্রন থাকে, সেই মুক্ত ইলেকট্রন আমরা কি জানি? র্যান্ডামলি ঘোরাফেরা করে। তো আমরা জানি পরিবাহীর মধ্যে মুক্ত ইলেকট্রন প্রচণ্ড বেগে ছোটাছুটি করে। তাহলে যদি পরিবাহীর মধ্যে মুক্ত ইলেকট্রনগুলো প্রচণ্ড বেগে ছোটাছুটি করে, তাহলে তো অটোমেটিক সেখান থেকে কারেন্ট পাওয়ার কথা। কারণ প্রবাহ মাত্রা তো আমরা বলছি যে প্রতি একক সময়ে যে আধানের প্রবাহ হয়, তাহলে ইলেকট্রন ছোটাছুটি করছে মানে তো আধানের প্রবাহ হচ্ছে, তাহলে তো প্রবাহ মাত্রা পাওয়ার কথা ছিল। কিন্তু তোমাকে যদি একটা আইসোলেটেড, আমি যদি একটা বিচ্ছিন্ন তামার তার তোমার হাতে দিয়ে দিই, সেটা তুমি ধরলে কি শক লাগে? সেখানে কি কারেন্ট থাকে? তাহলে একটা আইসোলেটেড টুকরো, একটা আইসোলেটেড পরিবাহীর টুকরো কেন প্রবাহ মাত্রা দিতে পারছে না? তার মধ্যে তো ইলেকট্রন ঘোরাফেরা করছে, কেন দিতে পারছে না? তার কারণটা হচ্ছে নেট ফ্লোটা জিরো হয়। এটা খুব ইম্পর্টেন্ট। নেট ফ্লো চাই এখানে। এই যে আমরা বলছি না যে প্রতি একক সময়ে আধানের প্রবাহ, প্রতি একক সময়ে আধানের প্রবাহ নয়, প্রতি একক সময়ে নেট আধানের প্রবাহ, নেট ফ্লো অফ চার্জ। কাজে এইখানে এই জন্যে অনেক সময় কি হয়, আমরা ইংরেজিতে পড়লে কি হয়, কিছু এক্সট্রা বুঝতে পারি, ভালো বুঝতে পারি ল্যাঙ্গুয়েজটা। কারণ দেখো এইখানে আমি নেটের যে অ্যাকচুয়ালি বাংলা কী হবে, আমি লব্ধি আধান প্রবাহ বলতে পারি, কিন্তু দেখো ওই ফিল্ড আসছে না। লব্ধি মানে ভেক্টরের রেজাল্টেন্ট মনে হচ্ছে, ওই ফিল্ড আসছে না। কিন্তু আমি যখন বলছি নেট ফ্লো অফ চার্জ, দেখো একদম ফিল্ড আসছে। আসলে কি বোঝাতে চাইছে? নেট ফ্লো অফ চার্জ। নেট ফ্লো অফ চার্জ যদি বলি, এটা কিন্তু একদম সঠিক ওয়ার্ড, একদম সঠিক ওয়ার্ড। কেন? দেখো কারণ দেখো নেট মানে কি বোঝায়, মনে করো এখানে কি হচ্ছে, যখন এই পরিবাহীর মধ্যে ইলেকট্রনগুলো র্যান্ডামলি ঘোরাফেরা করছে, মানে কি, মানে একটা ইলেকট্রন যদি মনে করো এই ডাইরেকশনে যায়, একটা ইলেকট্রন যদি এই ডাইরেকশনে যায়, অবশ্যই এখানে আমি আরেকটা ইলেকট্রন পেয়ে যাব যে এই ডাইরেকশনে যাবে। তাহলে একে অপরের যে নেট ফ্লোটাকে ক্যান্সেল করে দেবে। একটা ইলেকট্রন এই দিকে যাচ্ছে, তার অপোজিট দিকে একটা, মানে এই দিকে যদি কিছুটা প্রবাহ মাত্রা থাকে, এই দিকেও কিছুটা থাকবে, তাহলে পরস্পরের সঙ্গে ক্যান্সেল হয়ে যাবে। তাহলে যখনই আমরা প্রচুর সংখ্যক ইলেকট্রন আছে এবং তারা র্যান্ডামলি ঘোরাফেরা করছে, তখন প্রত্যেক ডাইরেকশনে আমি কোনো না কোনো ইলেকট্রন পেয়ে যাব। প্রচুর যখন ইলেকট্রন থাকবে, তখন প্রত্যেক ডাইরেকশনে, ইন ইচ অ্যান্ড এভরি ডাইরেকশন উই ক্যান গেট আ ইলেকট্রন। সো এইদিকে যদি একটা ইলেকট্রন থাকে, এইদিকেও একটা ইলেকট্রন থাকে, তারা পরস্পরের যে মোশনটাকে ক্যান্সেল করে দেবে। নেট যে ফ্লো অফ চার্জ সেটা কিন্তু জিরো হয়ে যায়। তাহলে যখনই আমি একে এই কন্ডাক্টরটাকে কী করবো, দেখো পরিবাহী মানে ব্যাটারির সঙ্গে যুক্ত করে দেবো, মানে একটা সোর্সের সঙ্গে যুক্ত করে দেবো, উৎসের সঙ্গে যুক্ত করে দেবো, তখন এদের যে র্যান্ডাম মোশন ছিল না, সেই র্যান্ডাম মোশনটা কী হবে, একটা পার্টিকুলার দিকে চলে যাবে। সেই র্যান্ডাম মোশনটা একটা পার্টিকুলার দিকে যাবে। মনে করো এইখানে যে ইলেকট্রনগুলো ছিল, যারা মনে করো র্যান্ডাম মোশনে ছিল, যখনই তাদেরকে আমরা একটা ব্যাটারির সঙ্গে কানেক্ট করে দেবো পজিটিভ আর নেগেটিভ প্রান্ত দিয়ে এরকমভাবে, তো সঙ্গে সঙ্গে এরা যে ইলেকট্রিক ফিল্ডটা ফেস করবে বা ফিল করবে, এদিকে যদি প্লাস এদিকে যদি মাইনাস হয়, তাহলে কী করবে, সঙ্গে সঙ্গে দেখো এদিকে একটা সব ইলেকট্রনগুলো একই ডাইরেকশনে একটা মুভমেন্ট ফিল করবে। এবং এই যে একই ডাইরেকশনে যে মুভমেন্টটা ফিল করছে, তারপরে তারা একটা নির্দিষ্ট ভেলোসিটি অ্যাচিভ করবে বা একটা নির্দিষ্ট স্পিড অ্যাচিভ করবে, যেটাকে আমরা ড্রিফট স্পিড বা অনুপ্রবাহ বেগ বলবো। তো সেটা আমি পরে ডিসকাস করবো একটা অন্য টপিক্সে। কিন্তু আপাতত এইটুকু বুঝো যে তাহলে কারেন্টের অ্যাকচুয়াল ডেফিনেশনটা কী বলা উচিত, নেট ফ্লো অফ চার্জ পার ইউনিট টাইম। নেট ফ্লো অফ চার্জ পার ইউনিট টাইম। ওকে, এইটা হওয়া উচিত। তাহলে দেখো তাই যদি হয়, তাহলে ডেফিনেশন কী হবে? তাহলে মনে করো আই ইজকুয়াল টু, আমরা সিম্পল ডেফিনেশন কী বলতে পারি, কিউ নেট ডিভাইডেড বাই টাইম। এটাকে আমরা অনেক সময় সিম্পলি কিউ বাই টি লিখে দিই, এই জন্য আমরা অনেক সময় নেট কথাটা ভুলে যাই। ওকে, তাহলে এখান থেকে আমরা যদি কিউ নির্ণয় করতে চাই, সিম্পলি কিউ ইজকুয়াল টু হয়ে যাবে কিন্তু আই ইন্টু টি। এবং দেখো এখানে একটা ব্যাপার আছে, আই যদি ফাংশন অফ টাইম হয়ে যায় মনে করো, তাহলে কী হবে, ডিফারেন্ট টাইমে যদি ডিফারেন্ট কারেন্ট হয়, বা মানে ডিফারেন্ট টাইমে যদি নেট অফ চার্জ ফ্লোটা ডিফারেন্ট হয়,
তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা এই আইটাকে এরমভাবে রিপ্রেজেন্ট করতে পারবো না আই ইজ ইকুয়াল টু কিউ বাই টি। তখন আমাদেরকে কি করতে হবে, একটা ক্ষুদ্র সময়ের জন্য আমাকে ভাবতে হবে যে ডিটি সময়ে মনে করো ডিকিউ অ্যামাউন্ট অফ চার্জ ফ্লো করছে, তাহলে সেক্ষেত্রে ইনস্ট্যান্টেনিয়াস কারেন্ট নির্ণয় করতে হবে। এই কারেন্টটা কি, এই কারেন্টটা তো কনস্ট্যান্ট, এটা অ্যাভারেজ কারেন্ট আমরা বলতে পারি, আই অ্যাভারেজ বলতে পারি। এটা কিন্তু আই ইনস্ট্যান্টেনিয়াস, টোটাল ফ্লো, টোটাল চার্জ ডিভাইড বাই টোটাল টাইম। এটাকে অনেক সময় জন্য ডেল্টা কিউ আপন ডেল্টা টি এইভাবেও রিপ্রেজেন্ট করা হয়, ডেল্টা কিউ আপন ডেল্টা টি এইভাবেও কিন্তু রিপ্রেজেন্ট করা হয়। কিন্তু দেখো যদি আমরা বলি যে কিউ এজ এ ফাংশন অফ টাইম যদি হয়ে যায়, বা আমরা বলতে পারি আই এজ এ ফাংশন অফ টাইম যদি হয়ে যায়, তাহলে আমরা এইভাবে বলবো যে ডিটি সময়ে যদি আমাদের ডিকিউ আধান প্রবাহিত হয় তাহলে একক সময়ে কত হবে, ডিকিউ বাই ডিটি। তাহলে সেক্ষেত্রে কিন্তু প্রবাহ মাত্রা আই এর যে ডেফিনেশন সেটাকে আই ইনস্ট্যান্টেনিয়াস বা তাৎক্ষণিক কারেন্ট বলতে পারি আমরা আই ইজ ইকুয়াল টু ডি কিউ বাই ডিটি। এবং সেক্ষেত্রে যে টোটাল কিউটা নির্ণয় করবো, এখানে যদি আমরা কোনাকুনি গুণ করি দেখো, তাহলে ডি কিউ ইজ ইকুয়াল টু আই ডিটি হয়ে যাবে। কিন্তু আই হচ্ছে এজ এ ফাংশন অফ টাইম, খেয়াল রাখতে হবে এই যে আইটা কথা বলছি না, এজ এ ফাংশন অফ টাইম। তাহলে এখান থেকে আমরা কিউ নির্ণয় করতে চাই দেখো, তাহলে ইন্টিগ্রেশন করতে হবে বোথ সাইডে। তাহলে ইন্টিগ্রেশন ডি কিউ করলে আমরা যে টোটাল কিউটা পাবো দ্যাট উইল বি ইকুয়াল টু ইন্টিগ্রেশন আই এজ এ ফাংশন অফ টি ডিটি। এবং সেক্ষেত্রে যে লিমিটটা হবে সেটা গিভেন টাইম T1 থেকে T2 সেটা প্রবলেমে গিভেন থাকবে। ওকে, এবং এখানে আমরা অনেক সময় নাম্বার অফ ইলেকট্রনস নির্ণয় করতে পারবো এই কিউর সঙ্গে যদি এনি এই ফর্মুলাটা জুড়ে দিই। আমি এখানে প্লাস মাইনাস নিচ্ছি না, কেবলমাত্র মডিউলাস ভ্যালু নিচ্ছি, কারণ প্রবলেম করার সময় শুধুমাত্র মডিউলাস ভ্যালু নিলে কাজ চলে যাবে। ওকে, আশা করি তোমরা বুঝতে পারলে যে কারেন্টের বেসিক ডেফিনেশন কী। কারেন্টের বেসিক ডেফিনেশন যদি আমরা অ্যাভারেজ কারেন্ট বলি ডেল কিউ বাই ডেল টি বা কিউ বাই টি, যদি আমরা ইনস্ট্যান্টেনিয়াস কারেন্ট বলি তখন কিন্তু ডি কিউ আপন ডিটি। এবং সেখানে যদি টোটাল চার্জ নির্ণয় করতে চাই আমাদেরকে এই ফর্মুলাটি ব্যবহার করতে হবে। এবং সেই টোটাল চার্জ থেকে যদি আমরা নাম্বার অফ ইলেকট্রন নির্ণয় করতে চাই তাহলে কিউ ইজ ইকুয়াল টু এনি ফর্মুলাটা ইউজ করতে হবে। ওকে, আশা করি তোমরা একদম এই বেসিক বিষয়টা বুঝতে পেরেছো। নেক্সট দেখো, শুধুমাত্র এই ফর্মুলাটা ইউজ করে এই আই ইজ ইকুয়াল টু কিউ বাই টি বা ডি কিউ বাই ডিটি বা কিউ ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন আই ডিটি, এই শুধুমাত্র এইটুকু ফর্মুলা ইউজ করে কিন্তু প্রবলেমস দিতে পারে। তাহলে আমি জাস্ট এক দুটো প্রবলেম এখান থেকে ডিসকাস করছি যাতে করে কনসেপ্টটা তোমাদের আরও ক্লিয়ার হয়ে যায়। ওকে, তো ফার্স্ট যে কোয়েশ্চেনটা আমি ডিসকাস করবো তোমাদের সঙ্গে, কোয়েশ্চেন নাম্বার 1। আমি কোয়েশ্চেনটা একটু লিখছি, টাইম লাগতে পারে একটু, কিন্তু তোমরা আমার সঙ্গে লিখবে খাতাতে, তাহলে সুবিধা হবে। ঠিক আছে, কোয়েশ্চেনটা দেখো, বলছে একটি পরিবাহী তারের মধ্য দিয়ে প্রবাহ মাত্রা 2 অ্যাম্পিয়ার। কি বলছে, একটি পরিবাহী তারের মধ্য দিয়ে প্রবাহ মাত্রা 2 অ্যাম্পিয়ার, দিস ইজ গিভেন। পরিবাহী তারের মধ্য দিয়ে প্রবাহ মাত্রা হচ্ছে যে 2 অ্যাম্পিয়ার। ওকে, পরিবাহীটির প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে 1 সেকেন্ডে কত আধান প্রবাহিত হবে? কোয়েশ্চেনটা কি, 1 সেকেন্ডে কত আধান প্রবাহিত হবে? 1 সেকেন্ডে কত আধান প্রবাহিত হবে তোমাকে এটা নির্ণয় করতে হবে যে 1 সেকেন্ডে কত আধান প্রবাহিত হবে, 1 সেকেন্ডে কত আধান প্রবাহিত হবে। এবং এর সঙ্গে সঙ্গে আমরা এটাও নির্ণয় করব যে এর সঙ্গে সংশ্লিষ্ট ইলেকট্রনের সংখ্যা কত, এর সঙ্গে সংশ্লিষ্ট ইলেকট্রনের সংখ্যা কত, এর সঙ্গে ওকে সংশ্লিষ্ট ইলেকট্রনের সংখ্যা কত, করো তো এই প্রবলেমটা, সংশ্লিষ্ট ইলেকট্রনের সংখ্যা কত, সংশ্লিষ্ট ইলেকট্রনের সংখ্যা কত, এই প্রবলেমটা করো, তাহলে বুঝতে পারবে যে আমরা কিভাবে ভেরি সিম্পল যে ফর্মুলাটা রয়েছে সেই ফর্মুলাটা আমরা ইউজ করতে পারছি। ওকে, তাহলে দেখো প্রথমত হচ্ছে প্রবাহ মাত্রাটা গিভেন আছে, দেখো প্রবাহ মাত্রা গিভেন আছে, তাহলে আই ইজ ইকুয়াল টু 2 অ্যাম্পিয়ার ইজ গিভেন, 2 অ্যাম্পিয়ার ইজ গিভেন। ওকে, আচ্ছা সময় টি হচ্ছে কত না, টি হচ্ছে যে 1 সেকেন্ড। তাহলে দেখো আমরা যদি টোটাল চার্জ নির্ণয় করতে চাই ভেরি সিম্পল, আমরা কি জানি আই ইজ ইকুয়াল টু কিউ বাই টি, তাহলে কিউ ইজ ইকুয়াল টু আই টি হয়ে যাবে। তাহলে এখান থেকে যদি আমরা নির্ণয় করতে পারবো কিউ ইজ ইকুয়াল টু আই ইন্টু টি। তাহলে আই কত দেওয়া আছে 2 অ্যাম্পিয়ার, তাহলে 2 অ্যাম্পিয়ার ইন্টু 1 সেকেন্ড, তাহলে হয়ে গেল 2 কুলম। ভেরি সিম্পল কোয়েশ্চেন দেখো, তাহলে কিউ ইজ ইকুয়াল টু হয়ে যাবে কিন্তু 2 কুলম। এবং কিউ ইজ যদি 2 কুলম হয়ে যায় তাহলে এখান থেকে আমরা নাম্বার অফ ইলেকট্রন নির্ণয় করতে পারবো, কতগুলো ইলেকট্রন সংশ্লিষ্ট আছে এর সঙ্গে অবশ্যই নির্ণয় করতে পারবো, কারণ এই ফর্মুলাটা আমরা ইউজ করতে পারি। তো কিউ ইজ ইকুয়াল টু এনি, তাহলে কিউর জায়গায় যদি আমরা এনি লিখে দিই তাহলে এন ই ইজ ইকুয়াল টু হয়ে যাবে 2 কুলম। তাহলে এন ইজ ইকুয়াল টু কত হবে দেখো 2 কুলম ডিভাইডেড বাই ই নাকি, আর এর মান কত 1.6 ইন্টু 10 টু দ্য পাওয়ার মাইনাস 19 কুলম। তাহলে 2 কুলম ডিভাইডেড বাই 1.6 ইন্টু 10 টু দ্য পাওয়ার মাইনাস 19 কুলম। তাহলে দেখো কুলমও কেটে যাবে, 2/1.6 করে নাও, আর 10 টু দি পাওয়ার মাইনাস 19 উপরে গেলে 10 টু দি পাওয়ার প্লাস 19 হবে। এই ক্যালকুলেশনটা করলে তোমরা পেয়ে যাবে 1.25 ইন্টু 10 টু দি পাওয়ার 19
এতগুলো ইলেকট্রন থাকবে। তাহলে দেখো প্রথমে তোমাকে সিম্পল কিউ নির্ণয় করতে হবে, সেখান থেকে তুমি কিউ ইকুয়াল টু এনই ব্যবহার করে এন ইকুয়াল টু কত নির্ণয় করতে পারবে। চলো আমরা আরেকটা কোয়েশ্চেন করি। নেক্সট কোয়েশ্চেনটা দেখো একটু সামান্য আলাদা দিয়েছে, মানে আই ইকুয়াল টু ডিকিউ বাই ডিটি ফর্মুলাটা বা ইন্টিগ্রেশন ফর্মুলাটা থেকে করতে হবে। ওকে, কোয়েশ্চেন নাম্বার 2। তো দেখো কোয়েশ্চেন নাম্বার 2 বলছে যে আই ইজ গিভেন এজ এ ফাংশন অফ টাইম, যেরকম আমি বলছিলাম আই দেওয়া আছে 3+2t, কি দেওয়া আছে 3+2t আই দেওয়া আছে। কি নির্ণয় করতে হবে তোমাকে? প্রথমে তো নির্ণয় করতে হবে এতে বলছে যে টি ইকুয়াল টু 0 সেকেন্ড থেকে টি ইকুয়াল টু 4 সেকেন্ড, টি ইকুয়াল টু 4 সেকেন্ড, ঠিক আছে, এই সময়ের মধ্যে প্রবাহ মাত্রা কত, কত আধান প্রবাহিত হবে। টি ইকুয়াল টু 0 থেকে টি ইকুয়াল টু 4 সেকেন্ডে কত আধান প্রবাহিত হবে, কত আধান প্রবাহিত হবে। ওকে, কত আধান প্রবাহিত হবে নির্ণয় করো, কত আধান প্রবাহিত হবে এই সময়ের মধ্যে। তাহলে দেখো কী করে নির্ণয় করা যেতে পারে, কী করে নির্ণয় করা যেতে পারে। আমি একটু আগেই বললাম ভেরি সিম্পল, কিউ ইকুয়াল কত হবে ইন্টিগ্রেশন আইডিটি, ইন্টিগ্রেশন আইডিটি। তাহলে কিউ ইকুয়াল কত হবে এখানে ইন্টিগ্রেশন আইডিটি, ফর্মুলা কি আমাদের ইন্টিগ্রেশন আইডিটি। যদি তোমরা এই ফর্মুলাটা ভুলে যাও তোমরা বেসিক থেকে করবে। বেসিক কি না আই ইকুয়াল টু ডি কিউ বাই ডিটি, আমি বারবার সবসময় বেসিকের উপরে গুরুত্ব দিতে বলি। তাহলে কোনাকুনি গুণ করবে, একটা লাইন হয়তো তোমাকে বেশি করতে হতে পারে কিন্তু তুমি ভুলবে না। তাহলে ডি কিউ ইকুয়াল টু আই ডিটি, তাহলে উভয় পক্ষে ইন্টিগ্রেশন করলে কি পাবে কিউ, তাহলে ইন্টিগ্রেশন ডি কিউ মানে কিউ ইকুয়াল টু ইন্টিগ্রেশন আই ডিটি। দেখো এই ফর্মুলাটা চলে আসবে ডাইরেক্ট। এবারে এই ফর্মুলাটা আই এর মানটাকে আমরা বসাতে হবে আমাদেরকে। তাহলে কিউ ইকুয়াল কত হবে ইন্টিগ্রেশন 3+2t ইন্টু ডিটি, লিমিট কত হবে 0 থেকে 4। ক্লিয়ার? এবার দেখো দুটো পার্ট আছে ইন্টিগ্রেশনটার, তাহলে কিউ ইকুয়াল টু প্রথম হলো 3 ইন্টু ডিটি, কত হবে ডিটি ইন্টিগ্রেশন ডিটি মানে কত টি হয়ে যাবে 3t, লিমিট হবে 0 থেকে 4, প্লাস দেখো 2 ইন্টু দেখো টি ডিটি হবে, তাহলে টি ডিটি মানে কত টি স্কোয়ার বাই টু, লিমিট কত 0 থেকে 4। ওকে, তাহলে তুমি যদি এটা একটু ক্যালকুলেশন করো, তাহলে 3 ইন্টু আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট 4 মাইনাস 0। তোমাদের নিশ্চয়ই ইন্টিগ্রেশন হয়ে গেছে, যাদের ইন্টিগ্রেশন হয়নি তাদের কিন্তু একটু সমস্যা হতে পারে। আশা করি 11-এ অনেক ইউজ করেছো তোমরা এগুলো, তাই 2 কেটে দাও আর একটু সুবিধা হবে। প্লাস দেখো টি স্কোয়ার মানে কত 16, 4-এর স্কোয়ার হবে, তাহলে 16 মাইনাস 0 হয়ে গেল। তাহলে দেখো এইদিকে কত আছে 3 4 12 প্লাস 16 16 মানে 28 কুলম। তাহলে কত আধান প্রবাহিত হবে 28 কুলম আধান কিন্তু প্রবাহিত হবে, 28 কুলম আধান প্রবাহিত হবে কত সময়ের মধ্যে, টি ইকুয়াল টু 0 থেকে টি ইকুয়াল টু 4 সেকেন্ডের মধ্যে। তো এই ধরনের কোয়েশ্চেন কিন্তু তোমাদের কাছে আসতে পারে। আচ্ছা, এটা কোয়েশ্চেন নাম্বার এ ছিল। বিতে বলছে এর সঙ্গে বিতে কি বলছে, বিতে বলছে ওই সময়ের মধ্যে, এই সময়ের মধ্যে তোমাকে যদি অ্যাভারেজ কারেন্ট বা স্থির প্রবাহ মানে স্টেডি কারেন্টটা নির্ণয় করতে বলে, তাহলে ওই সময়ে স্টেডি কারেন্ট নির্ণয় করো বা স্থির প্রবাহ নির্ণয় করো। স্থির প্রবাহ বা স্টেডি কারেন্ট মানে আই ইকুয়াল টু কিউ বাই টি বলছে, স্থির প্রবাহ নির্ণয় করো, এইটাও কিন্তু সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করতে পারে। তাহলে সেক্ষেত্রে আমরা কীভাবে করবো দেখো না, আমরা কিউ ইকুয়াল টু কত বেরিয়েছে আমাদের 28 কুলম, টাইম কত দেওয়া আছে 4 সেকেন্ড। তাহলে এইটুকু সময়ের মধ্যে আমি যদি এই আধানটাকে মেনে চলি তাহলে এখানে স্টেডি কারেন্ট কত হওয়া উচিত আই ইকুয়াল টু কিউ বাই টি। তাহলে সেক্ষেত্রে কত হবে দেখো 28/4, তাহলে 7 এম্পিয়ার স্টেডি কারেন্ট। ওই চার্জটা যদি 4 সেকেন্ড ধরে ফ্লো করে তাহলে সেক্ষেত্রে কিন্তু 7 এম্পিয়ার প্রবাহ মাত্রা হবে, যেটা কিন্তু স্টেডি কারেন্ট। তাহলে আমি আশা করছি তোমরা ইলেকট্রিক কারেন্টের বেসিক ডেফিনেশন, তার বেসিক ফর্মুলা এবং সেই ফর্মুলাটা ইউজ করে যে 2 ধরনের প্রবলেম হয় সেই 2 ধরনের প্রবলেম কীভাবে করবে সেটা আশা করি তোমরা বুঝতে পারছো। এবং এই যে দেখো আমি এই ফর্মুলাটা লিখেছি, এই যে আই ইকুয়াল টু 3+2t, তাহলে দেখো এইটাকে আমি যদি একটু একটু করে চেঞ্জ করে দিই আমার এই ইন্টিগ্রেশনটা একটু একটু করে চেঞ্জ হবে, প্রবলেম সেম থাকবে। এখানে সাইন কস দিয়ে দিতে পারে, ই টু দি পাওয়ার দিয়ে দিতে পারে, তাহলে সেই অনুযায়ী ইন্টিগ্রেশনটা হবে। ওকে, বাকি কিন্তু প্রসেস সেম হবে। তাহলে নিশ্চয়ই তোমরা এটা বুঝতে পেরেছো। নেক্সট দেখো আরেকটা ফিজিক্যাল কোয়ান্টিটি আমরা ডিফাইন করব। যেমন আমরা ইলেকট্রিক কারেন্টকে ডিফাইন করলাম, তেমনি আমরা ডিফাইন করব ইলেকট্রিক কারেন্ট ডেন্সিটি, অর্থাৎ তড়িৎ প্রবাহ ঘনত্ব। দেখো এটাও কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট কোয়ান্টিটি। তোমরা জানো, তোমাদেরকে আমি ক্লাস 11-এই বলেছিলাম যে ইলেকট্রিক কারেন্ট হচ্ছে একটা স্কেলার কোয়ান্টিটি, যদিও এর অভিমুখ আছে। তোমরা জানো যে ইলেকট্রিক কারেন্টের অভিমুখ আছে, কারণ ইলেকট্রনের প্রবাহ যেই দিকে হয় তড়িৎ প্রবাহ মাত্রা ঠিক তার অপোজিটে হয়, অর্থাৎ পজিটিভ চার্জের অভিমুখে কিন্তু তড়িৎ প্রবাহ মাত্রা অভিমুখ আমরা মেনে নিই। কিন্তু তড়িৎ প্রবাহ মাত্রা আসলে একটা স্কেলার কোয়ান্টিটি, কারণ কি, কারণ এটা স্কেলার যোগফল মেনে চলে, ভেক্টর যোগফল মেনে চলে না। এবং আমরা দেখবো যখন কেসিএল এবং কেভিএল পড়বো, দেখবো যে ইলেকট্রিক কারেন্ট বা তড়িৎ প্রবাহ মাত্রা আসলে স্কেলার যোগফল মেনে চলে।
তাহলে এটাকে আমরা স্কেলার রাশি বলি, কিন্তু এর একটা অভিমুখ আছে। এখন দেখো, যদি আমরা এইখানে এই তড়িৎ প্রবাহ মাত্রা কি রিপ্রেজেন্ট করবে, বা আরো ভেতরে গিয়ে মাইক্রোস্কোপিক ভিউতে গিয়ে এই তড়িৎ প্রবাহ মাত্রাকে রিপ্রেজেন্ট করতে পারে, এমন একটা ফিজিক্যাল কোয়ান্টিটি আমাদের কাছে আছে, যেটাকে আমরা বলি তড়িৎ প্রবাহ ঘনত্ব বা কারেন্ট ডেনসিটি। সেটা কিন্তু একটা মাইক্রোস্কোপিক কোয়ান্টিটি এবং ভেক্টর কোয়ান্টিটি। তড়িৎ প্রবাহ মাত্রাকে আমরা ওভারঅল একটা কারেন্ট দেখছি, আর ওখানে আমরা কি দেখব, প্রতি একক ক্ষেত্রফলে কত কারেন্ট। একটা যদি আমরা পরিবাহী তারের কথা বলি, সেই পরিবাহী তারের প্রতি একক ক্ষেত্রফলে প্রবাহ মাত্রা কত, সেটা কিন্তু কারেন্ট ডেনসিটি। তাহলে আমরা এরপরে কি পড়বো, তড়িৎ প্রবাহ ঘনত্ব। যেরকম আমরা তড়িৎ প্রবাহ মাত্রা পড়লাম, তেমনি আরেকটা ফিজিক্যাল কোয়ান্টিটির কথা আমরা বলবো, যেটা হচ্ছে বেসিক্যালি তড়িৎ প্রবাহ ঘনত্ব। তড়িৎ প্রবাহ ঘনত্ব, বা আমরা বলতে পারি ইলেকট্রিক কারেন্ট ডেনসিটি। ইলেকট্রিক কারেন্ট ডেনসিটি, ইলেকট্রিক কারেন্ট ডেনসিটি, যেটাকে আমরা জে দিয়ে প্রকাশ করে থাকি, জে দিয়ে প্রকাশ করে থাকি। ওকে, এবং দেখো এর যে মেন একটা পার্থক্য প্রবাহ মাত্রার থেকে, যে এইটা হচ্ছে একটা ভেক্টর কোয়ান্টিটি, যেখানে প্রবাহ মাত্রা কি ছিল, একটা স্কেলার কোয়ান্টিটি। এবং দেখো এইটা হচ্ছে একটা মাইক্রোস্কোপিক কোয়ান্টিটি। প্রবাহ মাত্রা কি ছিল, প্রবাহ মাত্রা একটা ম্যাক্রোস্কোপিক কোয়ান্টিটি ছিল, কিন্তু এটা মাইক্রোস্কোপিক। এটা হচ্ছে একটা মাইক্রোস্কোপিক কোয়ান্টিটি, মাইক্রোস্কোপিক কোয়ান্টিটি কোয়ান্টিটি এবং এবং এটা হচ্ছে একটা ভেক্টর কোয়ান্টিটি। এটা হচ্ছে একটা ভেক্টর কোয়ান্টিটি। এর ডেফিনেশন কি, এর ডেফিনেশন হচ্ছে প্রতি একক ক্ষেত্রফলে যে প্রবাহ মাত্রা, ঠিক আছে, প্রতি একক ক্ষেত্রফলে প্রবাহ মাত্রা, প্রতি একক ক্ষেত্রফলে প্রবাহ মাত্রা। কিন্তু কোন ক্ষেত্রফল, সেটা একটু খেয়াল রাখতে হবে। কোন ক্ষেত্রফল না, ক্ষেত্রফলটাকে অবশ্যই, ক্ষেত্রফলের অভিমুখটা অবশ্যই ওই তলের সঙ্গে লম্ব হতে হবে। মানে ব্যাপারটা হচ্ছে আমি একটা ডায়াগ্রাম দেখালে তুমি বুঝতে পারবে আমি কি বলতে চাইছি। কনসেপ্টটা তোমাকে বুঝতে হবে। এইটা মনে করো একটা আমি পরিবাহীর কথা বলছি, একটা পরিবাহী, এটা হচ্ছে তার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। এই প্রস্থচ্ছেদটা কিন্তু আমি বলতে পারি যে এর অক্ষ বরাবরের অভিমুখটা আছে। দেখো, মানে এটা যদি আমি অক্ষ বলি, লম্ব বলতে আমি বলতে চাইছি অক্ষ বরাবর। তাহলে এর যে এই ক্ষেত্রফলটার অভিমুখ এইদিকে হবে এন ক্যাপ। ভেবে দেখো, এই ক্ষেত্রফলটাকে যদি আমি এস ক্ষেত্রফল বলি, তাহলে এই এস ক্ষেত্রফলটার অভিমুখ এইদিকে হবে। বা আমি ক্ষেত্রফলটাকে এ দিয়েও রিপ্রেজেন্ট করতে পারি, ক্ষেত্রফলটাকে আমি এ দিয়ে রিপ্রেজেন্ট করি, এস দিয়ে না করে। দেখো, এ দিয়ে আমি রিপ্রেজেন্ট করছি। তাহলে এই ক্ষেত্রফলটা যদি আমি এ বলি, তাহলে এ ভেক্টরের অভিমুখ কিন্তু এই বরাবর হবে। তাহলে সিমিলারলি এইখানে যদি আমি একটা প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল নিই, এই ক্ষেত্রফল নিই, তার অভিমুখটা এই দিয়ে বরাবরই হবে। মানে আমি বলতে চাইছি ক্ষেত্রফলের অভিমুখটা যেন প্রবাহ মাত্রার অভিমুখে থাকে। যদি এরমটা হয় তাহলে এর ডেফিনেশনটা কি হবে, এই ক্ষেত্রফলটা যদি এ হয় আর এইখানে যদি প্রবাহ মাত্রা আই হয়, দেখো, তাহলে সেক্ষেত্রে যে জে হবে অর্থাৎ কারেন্ট ডেনসিটি হবে, সেটা আই বাই এ হবে প্রতি একক ক্ষেত্রফলে যে প্রবাহ মাত্রা। এবং এটাকে যদি আমি ভেক্টর বলি, তার অভিমুখটা কোন দিকে হবে, এন ক্যাপ। তাহলে আমি যে ভেক্টরকে আমি সিম্পলি এইভাবে ডিফাইন করতে পারি যে আই বাই এ, মানে এর একক হয়ে যাবে, বুঝতে পারছো, এম্পিয়ার পার মিটার স্কোয়ার ইন এসআই। এইবারে দেখো যদি মনে করো এমন হয় যে আমরা যে ক্ষেত্রফলটাকে এখানে কনসিডার করছি, সেই ক্ষেত্রফলটার অভিমুখটা মনে করো অক্ষ বরাবর নেই, তাহলে কি করতে হবে, মনে করো সাপোজ আমার মনে করো এটা একটা কন্ডাক্টর, কিন্তু যে ক্ষেত্রফলটা আমাকে গিভেন আছে, সেটা এই ক্ষেত্রফল বরাবর নেই। আমাকে মনে করো এইরকম একটা ক্ষেত্রফল গিভেন আছে, ভালো করে বুঝো, এরকম একটা ক্ষেত্রফল গিভেন আছে। তাহলে এই ক্ষেত্রফলটার যে অভিমুখটা হবে, সেই অভিমুখটা এই দিকে হয়ে যাবে। ভেবে দেখো, এই দিকে হয়ে যাবে। তাহলে কিন্তু, এবং এইটা মনে করো এ দেওয়া আছে, এর ক্ষেত্রফলটা মনে করো এ দেওয়া আছে, কিন্তু আমাকে নিতে হবে এই ক্ষেত্রফলের এই দিকের উপাংশটা, কারণ আমার অ্যাকর্ডিং টু ডেফিনেশন এই ক্ষেত্রফলটা চাই। এবং যদি মনে করো এই ক্ষেত্রফলটা এর সঙ্গে থিটা গুণে থাকে, তাহলে বলো এর এই দিকের বরাবর উপাংশ কত হয়ে যাবে, এ কস থিটা। তা তখন আমি কিন্তু এর জায়গায় ইউজ করব এ কস থিটা। সো ইন দ্যাট কেস জে উইল বি জাস্ট জে ইজ ইকুয়াল টু আই আপন এ কস থিটা ইন্টু কত হবে, এন ক্যাপ, এ কস থিটা ইন্টু এন ক্যাপ, কারণ এ কস থিটা এইদিকে হয়ে গেছে, যার অভিমুখ কিন্তু এন ক্যাপ। তাহলে এ কস থিটা ইন্টু এন ক্যাপ। ক্লিয়ার? তাহলে ইন জেনারেল যদি আমরা আই বলি, তাহলে আই কত লিখবো, দেখো আই কত লিখবো, যেমন ধরো এইখান থেকে যদি আমি, যেমন ধরো জে ইজ করলে যদি সিম্পল আমি যদি বলি আই বাই এ হয়,
তাহলে এইখান থেকে আমি আই ইকুয়াল টু কত লিখবো, সিম্পল জে ইন্টু এ লিখবো। কিন্তু এইখানে আমি আই কত লিখবো, দেখো আই ইকুয়াল টু আমি লিখবো সিম্পল যদি স্কেলার ফর্মটাই লিখি, স্কেলার ফর্মটাই যদি আমি লিখি তাহলে আমি কত লিখবো বলো বলো, 1 মিনিট, জাস্ট 1 মিনিট, একটু উপরে তুলে নিই। দেখো তাহলে আমি এখান থেকে যদি আমি কোনাকুনি গুণ করি, মানে এমনি লিখি জে ইকুয়াল টু সিম্পল মানটা যদি লিখি এ বাই কস থিটা, তাহলে দেখো আই ইকুয়াল টু আমরা কত লিখবো, জে এ কস থিটা, জে এ কস থিটা, এবং এটাকে আমরা বলতে পারি জে ডট এ, জে ডট এ অ্যাকর্ডিং টু দ্য রুল অফ ডট প্রোডাক্ট। দেখো আই ইকুয়াল টু হয়ে যাবে কিন্তু জে ডট এ, আই ইকুয়াল টু হয়ে যাবে কত, জে ডট এ, বুঝা গেল। তাহলে যেটা ছিল আই ইকুয়াল টু জে কস থিটা, সেটাকে আমি লিখতে পারি আই ইকুয়াল টু জে ডট এ। তাহলে দেখো এইটা ছিল বেসিক্যালি একটা স্পেশাল কেস যখন থিটা ইকুয়াল টু 0, আর এখানে কি থিটা নট ইকুয়াল টু 0। তাহলে ইন জেনারেল দেখো কারেন্ট আসলে কি না, কারেন্ট ডেনসিটি এবং এরিয়া ভেক্টরের ডট প্রোডাক্ট। এখান থেকেও আমরা বলতে পারি যে যেহেতু এটা দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট, অবশ্যই এটা একটা স্কেলার কোয়ান্টিটি। ওকে, তাহলে আমি আশা করি তোমরা বুঝতে পারছো যে বেসিক ডেফিনেশন অফ কারেন্ট ডেনসিটি কি। এইবারে ব্যাপার হচ্ছে যে যদি মনে করো এই যে ক্ষেত্রফলটা রয়েছে, এই ক্ষেত্রফলটা যদি নন ইউনিফর্ম হয়, বা কারেন্টের এই যে ডিস্ট্রিবিউশনটা রয়েছে, এই যে জেটা রয়েছে, যে যদি সব পয়েন্টে একই না হয়, কনস্ট্যান্ট না হয়, যে যদি মনে করো এরিয়ার উপরে ডিপেন্ড করে, তাহলে তখন আমাকে কি করতে হবে, একটা ক্ষুদ্র এরিয়া নিতে হবে, যে ক্ষুদ্র এরিয়াটাকে আমি ডি এ বলবো। তাহলে কারেন্ট ডেনসিটি যদি কনস্ট্যান্ট না হয়, ফর নন ইউনিফর্ম কারেন্ট ডেনসিটি আমি যদি বলি, ফর নন ইউনিফর্ম কারেন্ট ডেনসিটি, নন ইউনিফর্ম কারেন্ট ডেনসিটি আমি যদি বলি, ইউনিফর্ম কারেন্ট ডেনসিটি, কারেন্ট ডেনসিটি মানে যে যদি বিভিন্ন জায়গায় বিভিন্ন হয়, যে যদি ওই তলের বিভিন্ন জায়গাতে বিভিন্ন হয়, মানে আমি বলতে পারি যে যদি নট ইকুয়াল টু কনস্ট্যান্ট হয়, আর যে কি হয় অ্যাজ এ ফাংশন অফ এস হয়, এসের উপরে যদি ডিপেন্ড করে, এরিয়ার উপরে যদি ডিপেন্ড করে, তাহলে সেক্ষেত্রে আমরা কিভাবে করব। দেখো মনে করো সাপোজ আমি বলতে চাইছি যে আমরা যে এরিয়াটা নিয়েছিলাম, সেই এরিয়াটা যে ক্ষুদ্র এরিয়া নেবো, তখন আমরা এ বলবো না, আমরা বলবো যে এখানে একটা আমাদের ক্ষুদ্র এরিয়া আছে, মনে করো ডিএ, মানে এই যে বড় এরিয়াটা রয়েছিল তারই একটা ক্ষুদ্র অংশ ডিএ। ওকে, তাহলে এটা যদি ডিএ হয়, তাহলে এখান থেকে এখানে আমরা কি ডিফাইন করব, এখানে আমরা ডিফাইন করব ডিজে নয় ডিজে, ঠিক আছে, তাহলে ডিজে, তাহলে এটা কি হবে, এটা হবে দেখো ডিআই, তাহলে ওইখানে ক্ষুদ্র কারেন্ট হবে ডিআই, তাহলে ডিআই বাই ডিএ। তোমরা ভেবে দেখো যখনই কিছু নন ইউনিফর্ম হয় না, তখনই আমরা কি করি, ক্যালকুলাস ইউজ করি, এবং খুব ক্ষুদ্র অংশের জন্য করি, কারণ আমরা এটা মনে করি যে একটা বড় অংশ যদি ভেরিয়েবল হয়, তার একটা খুব ক্ষুদ্র অংশ অবশ্যই কনস্ট্যান্টের মতো কাজ করবে, এবং সেইটা মিলেই তো একটা বড় অংশ তৈরি করছে। তাহলে দেখো সবসময় আমরা ওই জন্য একটা ক্ষুদ্র, তখন দেখেছি আমরা ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি যখন নির্ণয় করি, একই কনসেপ্ট আমরা ইউজ করি। তাহলে ডিজে ইকুয়াল টু জে ইকুয়াল টু আই বাই এ হয়, তাহলে ডিজে লেখার দরকার নেই, জে লিখলেই যথেষ্ট, জে ইকুয়াল টু ডিআই বাই ডিএ। তো এইখানে কারেন্ট ডেনসিটি তো ফিক্সড, প্রতি একক ক্ষেত্রফলে প্রবাহ মাত্রা, তাহলে ডিআই বাই ডিএ। তাহলে এখান থেকে যদি আমরা ডিআই লিখি, তাহলে ডিআই আমরা কি লিখবো বলো, জে ডিএ লিখবো, তাহলে আই কত হবে, যদি আমরা বোথ সাইডে ইন্টিগ্রেশন করি, এখান থেকে আই পাবো, তাহলে আই ইকুয়াল টু হয়ে যাবে দেখো ইন্টিগ্রেশন জে ডিএ, ক্লিয়ার। সিমিলারলি দেখো অ্যাট দ্য সেম টাইম এখানেও তো এই কেসটা আসতে পারে, মনে করো এই যে ক্ষুদ্র অংশটা বলছি, সেই ডিএ মনে করো একটা নির্দিষ্ট কোণে এই দিকে বরাবর রয়েছে, তাহলে সেক্ষেত্রে ডি এর যে উপাংশ এই দিকে আসবে, এই কোণটা যদি থিটা হয়, এইটা হয়ে যাবে তোমার ডিএ কস থিটা। সেক্ষেত্রে কিন্তু জে হয়ে যাবে, তখন কত হবে বলো, ডিআই, এই বরাবর তো কারেন্ট ডিআই আছে, তাহলে ডিআই ডিভাইডেড বাই ডিএ কস থিটা। সেক্ষেত্রে কি হবে, ডিআই সমান হয়ে যাবে দেখো জে ডিএ কস থিটা, কি হবে জে ডিএ কস থিটা। ওকে, তাহলে যদি জে ডিএ কস থিটা হয়, তাহলে এইটাকে যদি আমরা একটু লিখি ইন টার্মস অফ ডট প্রোডাক্ট, তাহলে আমরা লিখতে পারি জে ডট ডিএ, তাহলে ডিআই ইকুয়াল টু হয়ে যাবে জে ডট ডিএ। এবার যদি এটা আমরা বোথ সাইডে ইন্টিগ্রেশন করি, তাহলে এখান থেকে আমরা পেয়ে যাবো আই ইকুয়াল টু ইন্টিগ্রেশন জে ডট ডিএ, এটা একটা সারফেস ইন্টিগ্রেশনে পরিণত হয়ে যাবে। কাজে এইটা দিয়ে সাধারণত আমাদের নিউমেরিক্যালস আসে না, তুলনামূলকভাবে কমপ্লিকেটেড হয়ে যাবে। আমরা বেসিক্যালি দেখবো যে এই ফর্মুলাটা দিয়ে আমাদের নিউমেরিক্যালস আসতে পারে, যেটা ভেরি সিম্পল, কিন্তু এইটাতে একটু কমপ্লিকেটেড হয়ে যাবে। এটা কিন্তু সিম্পল ডট প্রোডাক্ট নয়, এটা কিন্তু সারফেস ইন্টিগ্রেশন, ঠিক আছে। হ্যাঁ, যদি জে এবং ডি এর মধ্যবর্তী কোণ 0 হয়, তখন এটা সিম্পল হয়ে এটা চলে আসবে, কিন্তু ইন জেনারেল যদি জে এবং ডি এর মধ্যবর্তী কোণ 0 না হয়, তাহলে কিন্তু ইন্টিগ্রেশনটা ভেরি কমপ্লিকেটেড ইন্টিগ্রেশন, ভেক্টর ইন্টিগ্রেশন বলা হয় এটাকে, সারফেস ইন্টিগ্রেশন, যেটা তোমরা বিএসসি এমএসসিতে পড়বে, বা ইঞ্জিনিয়ারিং যদি পড়ো ইঞ্জিনিয়ারিং ফিজিক্সে পড়বে, ওকে, বা ইঞ্জিনিয়ারিং ম্যাথামেটিক্সে পড়বে। ওকে, চলো আমরা নেক্সট এই ফর্মুলাগুলো ইউজ করেও আমরা এক দুটো
কোয়েশ্চেন করি, প্রবলেমস করি। প্রবলেম করলে কি হবে, একটা একটা ফর্মুলা পড়িয়ে, একটা একটা কনসেপ্ট পড়িয়ে যদি আমি সঙ্গে সঙ্গে প্রবলেম করি, তাহলে তোমাদের কী হবে, সঙ্গে সঙ্গে বিষয়টাকে ক্লিয়ার করতে অনেক সুবিধা হয়। ওকে, তো আমি একটা কনসেপ্ট নিচ্ছি। দেখো, সিম্পল প্রবলেম তো তোমরা পেরেই যাবে, যদি মনে করো এই ফর্মুলাটা দিয়ে থাকে যে জে ইজ ইকুয়াল টু আই বাই এ বা আই বাই এ কস থিটা, এটা তো পেরেই যাবে। বা এখানে যদি আই নির্ণয় করতে দেয় আই ইজ ইকুয়াল টু জে ইন্টু এ, এটা ভেরি সিম্পল, তোমরা পেরে যাবে। কিন্তু আমি চাইছি এই ফর্মুলাটাই ইউজ করতে, যে আই ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন জে ডি এ। এই ফর্মুলাটা ইউজ করে কীভাবে দেখো কোয়েশ্চেন করবে। আমি একটা কোয়েশ্চেন দিই, তাহলে তোমরা বুঝতে পারবে। ওকে, দেখো এই এই ধরনের কোয়েশ্চেন কিন্তু তোমরা বইগুলোতে সাধারণত খুব একটা বেশি পাবে না। ওকে, মনে করো ধরো একটা দীর্ঘ তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলে ব্যাসার্ধ আর দেওয়া আছে, মানে একটা তার মনে করো দেওয়া আছে, এরকম একটা তার রয়েছে, এইভাবে আমি দেখাচ্ছি বুঝতে সুবিধা হবে, যার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা দেওয়া আছে আর, মানে এইটা হচ্ছে যে আর গিভেন আছে, ঠিক আছে। এইটা মনে করো এর এক্সিস, এর এক্সিস। তো বলছে যে মনে করো এক্সিস থেকে একটা নির্দিষ্ট দূরত্বের ব্যাসার্ধ বরাবর, মানে এখান থেকে মনে করো একটা নির্দিষ্ট দূরত্বে ব্যাসার্ধ বরাবর আর, এইখানে তোমাকে কারেন্ট ডেনসিটি জে ইজ ইকুয়াল টু গিভেন আছে, জে ইজ ইকুয়াল টু গিভেন আছে, এবং দ্যাট জে ইজ গিভেন বাই সি আর স্কোয়ার। সি হচ্ছে একটা কনস্ট্যান্ট সিম্পল, সি আর স্কোয়ার এম্পিয়ার পার মিটার স্কোয়ার, এটা গিভেন আছে। তার মানে বুঝতে পারছো, জে কিন্তু কনস্ট্যান্ট নয়, জে হচ্ছে অ্যাজ এ ফাংশন অফ আর। জে যদি অ্যাজ এ ফাংশন অফ আর হয়, তার মানে কি বলো দেখি, তো জে হচ্ছে যে এরিয়ার উপরে ডিপেন্ড করবে। ওকে, তাহলে দেখো এইটা গিভেন আছে, আমাকে কি নির্ণয় করতে হবে, তারের মধ্য দিয়ে সম্পূর্ণ প্রবাহ মাত্রা। কি নির্ণয় করতে হবে, তারের মধ্য দিয়ে সম্পূর্ণ প্রবাহ মাত্রা, তারের মধ্য দিয়ে সম্পূর্ণ প্রবাহ মাত্রা, সম্পূর্ণ প্রবাহ মাত্রা কত, সম্পূর্ণ প্রবাহ মাত্রা কত। তাহলে দেখো, সম্পূর্ণ প্রবাহ মাত্রা যখনই আমরা নির্ণয় করতে যাবো এই ধরনের কেসে, আমরা একটু আগেই বললাম যে আমরা কোন ফর্মুলাটাকে ইউজ করব। দেখো, ফর্মুলা যেটা আমরা ইউজ করব আই ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন জে ডিএ, জে ডিএ। এখন ডিএ কত সেটা ডিপেন্ড করছে। ডিএ হচ্ছে দেখো এইখানে, এইখানে যদি আমরা একটা ক্ষুদ্র এরিয়া নিই, যার ব্যাসার্ধ হচ্ছে যে আর মনে করো, ঠিক আছে, আর ব্যাসার্ধ হচ্ছে যে আর, আর এটার একটুকু আমরা একটু সামান্য মনে করো এর উইথও নিয়ে নিলাম, উইথ নিয়ে নিলাম, উইথ হচ্ছে যে ডিআর, তাহলে যার ব্যাসার্ধ আর, উইথ হচ্ছে যে ডিআর, আর ব্যাসার্ধ হচ্ছে যে আর। ওকে, তাহলে এই অংশটার বলো ক্ষেত্রফল কত হবে। এই যে ক্ষুদ্র ক্ষেত্রফলটা নিয়েছি, দেখো এই ক্ষেত্রফলটাই কী হবে, এখানে একটা ডিআর ব্যাসার্ধ নিয়েছি, ডিআরটা একটু একটু করে বেড়ে 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 যখন জিরো থেকে ক্যাপিটাল আর অবধি হবে, মানে প্রথমে মনে করি এরকম একটা নিলাম, তারপরে এরম নেবো, 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 এমনি করতে করতে কী হবে, পুরো এই যে ক্ষেত্রফলটা কভার হবে। ওকে, মানে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা কভার হবে। এটা তো একটা প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, তাহলে এই পুরো প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা দিয়ে কত কারেন্ট যাচ্ছে, তো তার জন্য আমরা এইখানে একটা ক্ষুদ্র ক্ষেত্রফল প্রথমে নিয়েছি। এই ক্ষেত্রফলটা কত হবে দেখো, এর যদি আমরা যদি এইখানে বলি একটা সার্কুলার রিংয়ের মতো আমরা ভাবি, তাহলে এই সার্কুলার রিংটার যে দৈর্ঘ্য সেটা হচ্ছে 2 পাই আর, 2 পাই আর, তাই তো। এবং দৈর্ঘ্য গুণিত প্রস্থ হয় ক্ষেত্রফল, প্রস্থ হচ্ছে কত, ডিআর, ডিআর হচ্ছে প্রস্থ, তাহলে 2 পাই আর ডিআর, এইটা কিন্তু হয়ে যাবে এই যে ক্ষুদ্র ক্ষেত্রফল ডিএ। ভালো করে বুঝো, এইটা কিন্তু আমি আগেও করিয়েছিলাম যখন চার্জ ডেনসিটি পড়িয়েছিলাম, ঠিক আছে। তাহলে যদি সবসময় দেখবে, তুমি ভেবে দেখো, এইটা তো একটা সার্কুলার, এই সার্কুলার বিষয়টা যদি আমি পুরো খুলে দিই, এরকম যদি সোজা করে দিই, মানে যেটা মনে করো এরমভাবে ছিল সেটাকে এরমভাবে না রেখে যদি আমি এটাকে এরমভাবে খুলে দিই, তাহলে এটা পুরো সোজা হয়ে যাবে। তাহলে যদি সোজা হয়ে যায়, তাহলে এর দৈর্ঘ্যটা কত হবে, এর যে পরিধি ছিল 2 পাই আর, ভেবে দেখো, আর এর প্রস্থ কত হবে, ওর যা উইথ ছিল ডিআর, তাহলে এর ক্ষেত্রফল কত হবে ভেবে দেখো, 2 পাই আর ইন্টু ডিআর। বুঝতে পারছো, তাহলে ওই যে ক্ষুদ্র ক্ষেত্রফলটা বলছি সেটা কেন 2 পাই আর ইন্টু ডিআর বলছি, আশা করি ক্লিয়ার। এবার দেখো তাহলে আই কত হবে বলো, ইন্টিগ্রেশন জে এর জায়গায় আমরা কি করব, জে এর জায়গায় আমরা লিখবো কিন্তু সি আর স্কোয়ার। ওকে, আর ডি এর জায়গায় লিখবো 2 পাই আর ডিআর। ওকে, এবারে দেখো কনস্ট্যান্ট কে আছে, 2 পাই সি কনস্ট্যান্ট আছে, কনস্ট্যান্টটাকে ইন্টিগ্রেশনের বাইরে বের করে দাও, ইন্টিগ্রেশনের মধ্যে কি থাকবে দেখো আর কিউব ইন্টু ডিআর, আর কিউব ইন্টু ডিআর। এবার বলো আর এর লিমিট কত, আর এর লিমিট হবে 0 টু ক্যাপিটাল আর, কারণ এটা ক্যাপিটাল আর বলা আছে, তাহলে আর এর লিমিট হয়ে যাবে দেখো 0 টু ক্যাপিটাল আর। ওকে, তাই যদি হয় তাহলে এইটা ইকুয়াল টু হয়ে যাবে 2 পাই সি ইন্টু আর কিউব ডিআর, মানে আর টু দি পাওয়ার 4/4। ওকে, ইন্টিগ্রেশনের লিমিট 0 টু ক্যাপিটাল আর। এটা যদি এই চারটাকে কেটে দিতে পারি দেখো, তাহলে পাই সি বাই 2 হয়ে যাবে, তাহলে পাই সি বাই 2 ইন্টু এটা ক্যাপিটাল আর টু দি পাওয়ার 4 হয়ে যাবে। তাহলে এইটা হচ্ছে তোমার টোটাল কারেন্ট বেরিয়ে গেল।
বুঝতে পারলে যে কিভাবে আমরা কিন্তু এই ফর্মুলাটাকে ইউজ করে এই ধরনের কিন্তু প্রবলেম করতে পারি। ওকে, ভেরি ইম্পর্টেন্ট প্রবলেম ফর বোর্ড এক্সাম অ্যাজ ওয়েল অ্যাজ ফর কম্পিটিটিভ এক্সাম। ডিফারেন্ট কাইন্ড অফ কম্পিটিটিভ এক্সামে কিন্তু এই ধরনের কোয়েশ্চেন করতে পারে। আচ্ছা, এই কোয়েশ্চেনটা কিভাবে মডিফাই করা যেতে পারে ভেবে দেখো। ফিজিক্স হচ্ছে এমন একটা সাবজেক্ট, তোমাকে সবসময় এটাও ভাবতে হবে যে আর কী কী পসিবিলিটি রয়েছে। যেমন ধরো এখানে যে ফাংশনটা দিয়েছে সেই ফাংশনটাকে চেঞ্জ করতে পারে, এবং আমাকে যে কন্ডাক্টরটার কথা বলছে যেটা সার্কুলার দিয়েছে, এটা সার্কুলার না হয়ে অন্য কোনো শেপ দিতে পারে, জিওমেট্রিটাকে চেঞ্জ করতে পারে। ওকে, তাহলে চলো আরেকটা কোয়েশ্চেন আমরা করি, তাহলে তোমার ক্লিয়ার হবে আরও যে কীভাবে এটা ভেরি করতে পারে। ওকে, আরেকটা কোয়েশ্চেন আমি করি। এখানে কি বলছে দেখো, এখানে মনে করো কারেন্ট ডেন্সিটিটাকে কী করা হয়েছে না, কারেন্ট ডেন্সিটিটাকে ই টু দি পাওয়ারের ফাংশন দিয়ে দিয়েছে। দেখো কারেন্ট ডেন্সিটিটাকে দেওয়া হয়েছে জে ইজ ইকুয়াল টু এ ই টু দি পাওয়ার বিএক্স। এই যে এক্সের ফাংশন দিয়েছে, এক্সের ফাংশন দেওয়া হয়েছে যে জে ইকুয়াল টু কী বলা হচ্ছে এ ই টু দি পাওয়ার বিএক্স, যেখানে এবি কিন্তু কনস্ট্যান্ট এম্পিয়ার পার মিটার স্কোয়ার, দিস ইজ গিভেন। আর যে প্রস্থচ্ছেদটা বলছে সেই প্রস্থচ্ছেদটা হচ্ছে তোমার বর্গাকার প্রস্থচ্ছেদ। কি প্রস্থচ্ছেদ? বর্গাকার প্রস্থচ্ছেদ, যে যার দৈর্ঘ্য এবং প্রস্থ হচ্ছে যে এল। তাহলে এইরকম একটা মনে করো প্রস্থচ্ছেদ দিয়ে দিয়েছে, যার দৈর্ঘ্যটাও এল, ওকে, আর যার প্রস্থটাও হচ্ছে যে এল। তাহলে বলো, আর এই বরাবর হচ্ছে এক্স অ্যাক্সিস, যে এক্স অ্যাক্সিস। তাহলে এই যেটা ভেরি করছে এক্স অক্ষ বরাবর এই ফর্মুলা অনুযায়ী, এই ফর্মুলা তোমায় কী নির্ণয় করতে হবে? মোট প্রবাহ মাত্রা নির্ণয় করো, মোট প্রবাহ মাত্রা আই ইকুয়াল টু নির্ণয় করতে হবে। তাহলে যদি আমরা আই ইকুয়াল টু নির্ণয় করতে চাই, এই বিষয়ে তো সন্দেহের কোনো কারণ নেই, আমাদের তো ফর্মুলা অলরেডি জানা। যে আই ইকুয়াল টু যদি আমরা নির্ণয় করতে চাই, আমরা কোন ফর্মুলাটা ইউজ করবো? যেহেতু যে ফাংশন অফ এক্স মানে যে ভেরিয়েবল দেওয়া আছে, তাহলে আই ইকুয়াল টু আমাদের ইন্টিগ্রেশন জে ইন্টু ডিএ হবে। এখন ডিএ আমরা কোন অংশটাকে ধরবো, এইটা খুব ইম্পর্টেন্ট। ডিএ আমরা কোন অংশটাকে ধরবো? দেখো সাপোজ এইখানে একটা ক্ষুদ্র অংশ ধরলাম, যেটাকে আমরা ডিএ ধরতে পারি। এই অংশটা যার হচ্ছে যে তোমার দৈর্ঘ্যটা তো এল হবেই, কিন্তু এই যে প্রস্থটা সেটা হচ্ছে ডিএক্স নিলাম। তো এইটা একটা আয়তক্ষেত্র। দেখো তাহলে এইরকম আমরা যদি অনেকগুলো ক্ষুদ্র আয়তক্ষেত্র নিই, তাহলে কি হবে? এই পুরো যে প্রস্থচ্ছেদটা রয়েছে, মানে এটা একটা প্রস্থচ্ছেদ, কিন্তু ওখানে প্রস্থচ্ছেদটা কী ছিল? দেখো সার্কুলার ছিল, এখানে প্রস্থচ্ছেদটা কী দিয়েছে? আয়তকার দিয়েছে। ওকে, আয়তকার দিয়েছে। তাহলে একটা যদি আয়তাকার প্রস্থচ্ছেদ হয়, সেই প্রস্থচ্ছেদটা এইখান থেকে এইখান অবধি যদি আমরা যেতে চাই, পুরো প্রস্থচ্ছেদটা 0 টু এল অবধি যদি আমরা যেতে চাই, তাহলে এরকম অনেকগুলো ক্ষুদ্র আয়তকার স্ট্রিপ লাগবে। তাহলে এরকম যদি অনেকগুলো ক্ষুদ্র আয়তকার স্ট্রিপ নিই, যাদের ক্ষেত্রফল হবে এল ইন্টু ডিএক্স, দেখো তাহলে এই প্রত্যেকের ক্ষেত্রফল কত হবে? এল ইন্টু ডিএক্স। এই ক্ষুদ্র অংশটার ক্ষেত্রফল এল ইন্টু ডিএক্স, যেটা আসলে ডিএ। তার মানে ডিএ সমান কত? দেখো এল ডিএক্স। তাহলে এখানে আমরা ডি এর জায়গায় এল ডিএক্স বসাতে পারি, আর জে এর জায়গায় কত বসাবো? এ টু দি পাওয়ার বিএক্স ইন্টু এল ডিএক্স। তাহলে এ এলটা যেহেতু কনস্ট্যান্ট, অলরেডি একে আগেই বাইরে নিয়ে আসো, ইন্টিগ্রেশন হবে ই টু দি পাওয়ার বিএক্স ইন্টু ডিএক্স। আর এক্সের লিমিট দেখো 0 থেকে এল, এটা যদি এক্স ইকুয়াল টু 0 পয়েন্ট বলি, আর এটা যদি এক্স ইকুয়াল টু এল বলি, ওকে, তাহলে 0 টু এল হয়ে গেল। এবারে দেখো ইকুয়াল টু হয়ে যাবে এ এল ইন্টু, তাহলে আপার লিমিট প্রথম বসাবো। আচ্ছা, ই টু দি পাওয়ার এক্সের ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স হয়, ই টু দি পাওয়ার এম এক্সের জন্য কত হয়? ই টু দি পাওয়ার এম এক্স বাই এম, তাহলে ই টু দি পাওয়ার বিএক্স বাই বি হবে, লিমিট 0 টু এল। বিটাকে এইদিকে নিয়ে আসো, তাহলে এ এল বাই বি ইন্টু, দেখো আপার লিমিট এল আছে, তাহলে ই টু দি পাওয়ার বি এল হবে, লোয়ার লিমিট 0, ই টু দি পাওয়ার 0 মানে 1, তাহলে হয়ে গেল তোমার আই ইজ ইকুয়াল টু দিস। সো দিস উইল বি ইয়োর টোটাল কারেন্ট। ওকে, তাহলে কিন্তু এরকম ধরনের কোয়েশ্চেন আসতে পারে। দেখো তোমরা যদি পিডিএফ নোটসটা দেখো, আমার যে নোটসটা আমি অলরেডি টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে দিয়েছি, সেখানে কিন্তু যেমন এই নিউমারিক্যালসগুলো করা আছে, তেমনই কিন্তু আমি ইন ডিটেলস নোটটা কিন্তু দিয়ে দিয়েছি। দেখো এমসিকিউ কোয়েশ্চেন বলে এমন নয় যে সবসময় তোমাকে এমসিকিউ প্র্যাকটিস করতে হবে, তোমাকে কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে। এমসিকিউ তো অটোমেটিক তুমি পারবে, এমন নয় যে তুমি প্রচুর এমসিকিউ করে নিচ্ছ, 100 200 300 কনসেপ্ট কিছুই বুঝছো না, এমসিকিউ কিন্তু পরীক্ষাতে পারবে না, কারণ এমসিকিউ তোমার কাছে কমন আসবে এরকম আশা করা খুব পাপ। আরেকটা কথা হচ্ছে, তুমি দেখবে এইবারে যে পরীক্ষা হয়েছিল লাস্ট টাইম, সব কোচিং সেন্টার দেখবে একদম পরীক্ষার পরে চিল্লাতে শুরু করেছে যে আমাদের এই 100% কমন পড়ে গেছে, 200% কমন পড়ে গেছে। আসলে পরীক্ষার কোয়েশ্চেন সহজ হয়েছিল। পরীক্ষার কোয়েশ্চেন যখন সহজ হয়, তখন সব স্যারের কাছ থেকে, সব বই থেকে, সব নোটস থেকেই কমন পড়ে, কারণ সহজ যে কোয়েশ্চেনগুলো, বেসিক ডেরিভেশনগুলো সবাই করায়, এটাতে ক্রেডিট নেওয়ার কিছুই নেই। কোয়েশ্চেন যখন এক্সেপশনাল হবে,
তখন যদি তোমার পড়ানো থেকে কোয়েশ্চেন আসে তাহলে জানবে তুমি ঠিকঠাক টিচার, এবং অবশ্যই আসবে যদি তুমি সিলেবাসটা ঠিক করে ফলো করো। কোয়েশ্চেন কখনোই সিলেবাসের বাইরে দেবে না, কিন্তু তুমি যদি সবসময় এক্সপেক্ট করো যে আমার প্রচুর কমন পড়ে যাবে বিশেষ করে এমসিকিউতে, তাহলে কিন্তু খুব মুশকিল, খুব মুশকিল। তার মানে কি বলতো, তোমাকে কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। আমি এই ভরসাটাতে থাকবোই না যে কমন পড়বে, কোয়েশ্চেন যেগুলো আসবে আমি পারবো। কখন পারবে? যদি কনসেপ্ট তোমার ক্লিয়ার থাকে। ব্যাপারটা বোঝা গেল? ঠিক আছে, তাহলে আজকের ক্লাসটা এইটুকুই থাক। আমরা নেক্সট ক্লাসে এইটা বোঝার চেষ্টা করব যে এই কারেন্ট বা কারেন্ট ডেনসিটির উৎপত্তি কিভাবে হচ্ছে একটা সার্কিটে, একটা কন্ডাক্টরের ভেতরে। এই ড্রিফট ভেলোসিটি আসলে কি, সেই ড্রিফট ভেলোসিটির আমরা ডেরিভেশন করব এবং আমরা এটা কমপ্লিট একটা আন্ডারস্ট্যান্ডিং করার চেষ্টা করব, এবং সেই ড্রিফট ভেলোসিটির সঙ্গে প্রবাহ মাত্রার কী সম্পর্ক আছে, প্রবাহ ঘনত্বরই বা কী সম্পর্ক আছে, সেখান থেকে ওহমের সূত্র কী করে আসছে, এই বিষয়গুলো আমরা নেক্সট ক্লাসে ডিসকাস করব। ওকে, অবশ্যই তোমরা ক্লাস নোটস করেছো আমি আশা করব, এবং সেই ক্লাস নোটস এবং আমার পিডিএফ নোটস টেলিগ্রাম চ্যানেল থেকে ডাউনলোড করে অবশ্যই তোমরা দুটাকে পাশাপাশি রেখে পড়বে, এবং চাইলে একটা ফেয়ার নোটসও তোমরা বানিয়ে নিতে পারো। ওকে, আজকে এই পর্যন্তই। অবশ্যই যদি তোমরা চ্যানেলে নতুন হয়ে থাকো, আমার ক্লাসগুলো যদি ভালো লাগছে, মনে হচ্ছে তোমাদের কোনো হেল্প হচ্ছে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে এবং কমেন্টে জানাবে। ওকে, থ্যাংক ইউ।